আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। জাতির উদ্দেশ্যে ভাষণে এ বিষয়ে বিস্তারিত জানাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করেন সিএসি। এর মধ্যে তার ভাষণ রেকর্ডও করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের ট্রেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মধ্য দিয়ে সব দলের সমসুযোগ নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোট কেন্দ্র স্থাপন ও ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসি। দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনারগণ। বঙ্গভবনে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। পরে সচিব বলেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি। আমাদেরকে বলেছেন যে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো, সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য, সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দেবেন না। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও বাংলাদেশ বেতারে দুপুরে সিএসির ভাষণ রেকর্ড করা হয়। পরে সচিব জানান, তফসিলের বিষয়ে সিদ্ধান্তের কথা। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি জানান, সংসদীয় আসন নিয়ে উচ্চ আদালতের আদেশ তফসিলে বিঘ্ন ঘটাবে না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। তফসিল ঘোষণার ঠিক আগেই পদত্যাগ করলেন অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনে এই পদত্যাগের কথা জানান। এর আগে সচিবালয়ের সংবাদ সম্মেলনে সজীব ভুইয়া পদত্যাগের ইঙ্গিত দিলেও তা স্পষ্ট করেননি। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি। নাজরানা চৌধুরীর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। আর সেই সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। এ অবস্থায় তারা দুজনই বিভিন্ন সময়ে আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ব্যক্ত করে তফসিল ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার কথা বলেছিলেন। অবশেষে বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে। এমন অবস্থায় বুধবার পদত্যাগ করলেন সজীব ভুইয়া ও মাহফুজ আলম। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের নানা ইঙ্গিত দিলেও পদত্যাগ করেছেন কিনা তা স্পষ্ট করেননি সজীব ভুইয়া। নির্বাচন করার ইচ্ছা ব্যক্ত করলেও কোন রাজনৈতিক দল বা কোন আসন থেকে করবেন তা নিশ্চিত হতে আরো কয়েকদিন অপেক্ষা করতে বলেন তিনি। আমি নির্বাচন করব, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হবে। সংবাদ সম্মেলনে সজীব ভুইয়া তার দায়িত্ব পালনকালে এলজিআরডি মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জনের কথা তুলে ধরেন। নাজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
গণঅভ্যুত্থান পরবর্তী আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসার ইউনোদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। প্রধান উপদেষ্টা এ সময় ইউনোদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস নতুন করে একটি সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন এই সুযোগ পাবে না। এই সুযোগকে কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে, আর যদি না পারে তাহলে জাতি মুখ থুবড়ে পড়বে। সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা এই সময় অনলাইনে যুক্ত ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। গত 3 বার যে নির্বাচন হয়েছে সেটাও নির্বাচন, সেখানে নির্বাচিত হয়ে লোক সংসদে গেছে, কিন্তু আজকেও আরো বহুদিন ধরে সারা জাতি স্মরণ করবে সেগুলো তামাশা হয়েছে, প্রহসন হয়েছে, নির্বাচন হয় নাই। যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলবে ওটা কোনো নির্বাচন তো নয়, এটা জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং আজকে যেরকম তোমরা বিভিন্ন উপজেলাতে আছো, দায়িত্ব নিয়ে গেছো, সেখানে সেই নির্বাচনগুলো তো উপজেলা নির্বাহী অফিসার গিয়েছিল, তার দায়িত্ব পালন করেছিল, এই প্রতারণায় অংশগ্রহণ করেছিল, যেহেতু সেভাবেই পরিবেশটা তৈরি করা হয়েছিল। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতেই সংকটাপন্ন অবস্থায়ও চিকিৎসা নিতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি চিকিৎসায় সাড়াও দিচ্ছেন, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের চেষ্টা করছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তবে যে কোনো প্রয়োজনে দেশের বাইরে নেয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শুরুর পর বুধবার 18তম দিন পার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পরিচর্যা রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থার কখনো অবনতি, কখনো উন্নতি, এভাবেই কাটছে। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দেশেই চলছে চিকিৎসা। বুধবার রাতে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার তথ্য তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন। বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন জানান, দেশের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। তাই দলীয় চেয়ারপারসনকে নিয়ে গুজব ও বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি। আমরা যাতে আমাদের আবেগ বা অনুভূতি প্রকাশ করতে যে অতিরিক্ত প্রকাশ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে, সে লক্ষ্যে আমরা বলতে চাই উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন বিভাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সালাউদ্দিন কাদের, NTV নিউজ, ঢাকা। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশু সাজিদকে প্রায় 12 ঘন্টা পরও উদ্ধার করা যায়নি। বুধবার দুপুর 1টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় শিশু সাজিদ। খবর পেয়ে দুপুর 1:45 থেকে ফায়ার সার্ভিস একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ভ্যাকুয়াম না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে দেরি হয়। পরে ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট এবং ভ্যাকুয়াম সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের রাজশাহী জেলার সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। অক্ষত যদি ভিকটিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের
এক্সকেভেটর ছাড়া একে উদ্ধার করা সম্ভব না। আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে, যদি লাইফ ভিকটিম যদি মৃত যদি থাকে বলে মনে হইতো তাহলে আমরা অন্য প্রসেস করতাম। আমরা মনে করি ভিকটিম হয়তো জীবিত আছে, এই জন্য আমরা এক্সকেভেটরের মাধ্যমে মাটি খনন করে আমরা ভিকটিম আমরা উদ্ধার করার চেষ্টা করছি। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে 4,000 কোটি টাকার বেশি আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের অনুসন্ধান শেষে 7টি ওভারসিজ কোম্পানি 124 জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ব্রিফিং বিষয়ে নিয়ে কথা বলেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে অর্থ আত্মসাতের সাথে জড়িত সব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। আক্তার হোসেন আরও জানান, 600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোবহান সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আয়কর দেয়ার বিপরীতে করদাতারা যেন সব ধরনের সেবা পায় সেটি নিশ্চিত করার জন্য এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া ঝামেলাহীনভাবে সবাই যেন ভ্যাট ট্যাক্স প্রদান করতে পারেন সেজন্য এনবিআরের কার্যক্রম আধুনিকায়নেরও নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। ভ্যাট প্রদানের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করারও তাগিদ দেন তিনি। কর আদায়ের অনুপাত অনেক কম উল্লেখ করে রাজস্ব আদায় বাড়াতে সংশ্লিষ্টদের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায় বাড়াতে না পারলে ক্রমাগত ঋণ করেই চলতে হবে, যা ম্যাক্রো ইকোনমিতেও প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, ইনকাম ট্যাক্স আদায় বাড়িয়ে ভ্যাটের উপর চাপ কমাতে চায় এনবিআর। দেশের মাথাপিছু আয় বাড়লে সেই তুলনায় ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম। এজন্য রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে উল্লেখ করেন বক্তারা। উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনে পোস্টাল ভোট দেওয়ার আহ্বান জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটে প্রবাসীদের পোস্টাল ভোটদান বিষয়ে আয়োজিত এক প্রচারণামূলক সভায় একথা বলেন রাষ্ট্রদূত। ভোটারদের সতর্ক করে বলেন, কাকে ভোট দেয়া হয়েছে সেই তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। সভায় স্বাগত বক্তব্যে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান বলেন, প্রবাস থেকে প্রথমবারের মতো পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট প্রদান একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে চলেছে। জটিলতা না করে সরাসরি অনলাইন সিস্টেম পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে যে প্রবাসীদের ভোট দেওয়ার যে সুযোগটা তৈরি হয়েছে এটি অবিস্মরণীয় ঘটনা, বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য, কারণ এর আগে কখনো এই জিনিসটা হয়নি। এবং আমি মনে করি শুধু এটাই প্রবাসীদের জন্য না, বরং আমাদের যে পুরো নির্বাচনী ব্যবস্থা বাংলাদেশের, সেই নির্বাচনী ব্যবস্থাতেও এটা একটা নতুন সংযোজন। আমরা যেন এই ব্যালটের সম্মানটা রাখতে পারি। এই ব্যালট সঠিকভাবে যদি ব্যবহার হয় তাহলে আপনার পছন্দের একজন লোক পরবর্তীতে দেশ শাসন করবে। রেজিস্ট্রেশনের ব্যাপারে হয়তো আপনার অন্য কারো হেল্প লাগতে পারে, কিন্তু আপনি ভোটটি কাকে দিলেন এটি কারোর সঙ্গে শেয়ার করবেন না, এইটার ছবি তুলে আবার আরেকজনকে দেখাবেন না। সৌদি আরবে নিজ নামে ব্যবসার মাধ্যমে রেমিটেন্সে অবদান রাখছেন বাংলাদেশিরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসীদের নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আল খোবার আজিজিয়ায় খালিদ ইশারায় যাত্রা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান মনির কারওয়াশ। নতুন প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সৌদি নাগরিক আব্দুল জলিল তোরাইকি। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লিটু মিয়া রনি, ইউসুফ হাবিব ও মোহাম্মদ মোর্শেদুল আলম সহ আরও অনেকে। মালয়েশিয়ায় ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়ায় কেন্দ্রীয় কমিটি আয়োজনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আবু কাউসার ভুইয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উত্তর আফ্রিকার ঘানার বংশোদ্ভূত আমেরিকান ইসলামিক স্কলার ডক্টর শায়খ আহমেদ তিজানি বিন ওমর, মারুফ অ্যান্ড মাসুম গোল্ডের রোজের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মাসুম, মোহাম্মদ সোহানুর রহমান সহ অন্যরা। আলোচনার পর সালাতুস সালাম শেষে বিশ্ব মানবতার মুক্তি ও মুসলিম উম্মার ঐক্য সংহতি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করা হয়েছে।
সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বিভিন্ন পেশার প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে পোস্টাল ভোটিং নিবন্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইলি খান টিটু জানান, মঙ্গলবার রাত 9:30 আয়োজিত এ আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসে কর্মরত লেবার কাউন্সিলর আরিফুজ্জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ আব্দুল জলিল মৃধা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান সোহেল, স্কুল পরিচালনা কমিউনিটির সহসভাপতি আলহাজ খলিল মৃধা, হাফিজুর রহমান, মোহাম্মদ মহসিন খান, তাবুক কমিউনিটি নেতা মনির আহমেদ সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি এর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।